ন্যায্য মূল্য না পাওয়ায় চট্টগ্রামে প্রায় ৫,০০০ চামড়া ময়লার ভাগাড়ে ফেলে গেছেন মৌসুমি ব্যবসায়ীরা। পরে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা তা সরিয়ে দিয়েছেন। যদিও আড়তদাররা দাবি করেছেন ঠিকঠাক সংরক্ষণ না করায় চামড়াগুলো নষ্ট হয়েছে। আর প্রশাসনের কর্মকর্তারা জানান অন্যান্য বছরের তুলনায় এবার চামড়া অনেক কম নষ্ট হয়েছে। বাবুন পালের ক্যামেরায় প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। দাম না পাওয়ায় চট্টগ্রামের চামড়ার পাইকারি বাজার আতুরার ডিপোর আড়তের পাশে ১২০০-এর বেশি চামড়া ভর্তি দুটি ট্রাক ফেলে রেখে যায় মৌসুমি ব্যবসায়ীরা। পাশে চামড়ার মোকামের সামনেও পড়ে থাকতে দেখা যায় আরও হাজারের বেশি চামড়া। নাজিরহাট থেকে ১৬,০০০ টাকা দিয়ে দুটি ট্রাক ভাড়া করে আনা হলেও মৌসুমি ব্যবসায়ীরা ভাড়া না দিয়ে কিছু না বলে চলে যান। নাজিরহাট থেকে আনছি ভাড়া নিয়ে, মানে ১০,০০০ টাকার দরে ভাড়া আমাদের, তো ভাড়াটি টাকা না দিয়ে চলে গেছে। মাল রেট কম যেই আমাদের টাকা পয়সা দেয় নাই, ১২-১৬,০০০ টাকা। এখন তার মালিক মূল্য দিয়েছে ৫০ টাকা দরে বিক্রি হইতেছে। এখন কে চামড়া কিনতেছে না। পরে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ক্রেন দিয়ে পরিষ্কার করে নিয়ে যায় চামড়াগুলো। আনার পরে এখানে যারা ব্যবসায়ী আছে ওরা রিজেক্ট ঘোষণা করে, তখন ওরা এটা নিয়ে যাওয়ার থেকে ফেলে দিয়ে যাওয়া ওনারা ভালো মনে করেন, কারণ নিয়ে যেতে হলেও ট্রান্সপোর্ট খরচটা আছে। এদিকে চামড়া সংগ্রহের পর তা সংরক্ষণে ব্যস্ত থাকতে দেখা যায় শ্রমিকদের। চামড়া প্রক্রিয়াজাতকরণে প্রতিটি চামড়ায় দেয়া হচ্ছে ৭ থেকে ৮ কেজি লবণ। ঢাকার বিভিন্ন ট্যানারিতে পাঠানোর আগে আতুরার ডিপোর আড়তগুলোতে চামড়াগুলো রাখা হবে ১৫ থেকে ২০ দিন। আমাদের কাজ এগুলো লেসকাল ফালানো এবং লবণ দেওয়া। লেসকান যদি ফেলে দেয় ভালো করে, তাহলে এইটা ৩ মাস থাকবে, এটা আবার লবণ দিতে হবে না। চামড়াগুলো আসছে, আমরা কয়েকজন খরিদ্দার আছি, যে চামড়া আসছে চামড়ার পেশারটা আমরা নিতে পারি নাই। এবার চট্টগ্রামে চামড়া সংগ্রহের টার্গেট ৪ লক্ষ। চট্টগ্রাম নগরীতে কোরবানির দ্বিতীয় দিন পর্যন্ত ১,৭০,০০০ চামড়া সংগ্রহ হয়েছে। বাকিগুলো উপজেলা পর্যায়ে সংরক্ষণ করা হয়েছে জানান ব্যবসায়ীরা। এই চামড়াগুলো ঢাকা নিলে ঢাকার ট্রাক ভাড়া, আড়ত ভাড়া সব মিলিয়ে আমাদের ৬৭০ থেকে ৬৮০ টাকা খরচা পড়ে। চট্টগ্রামে এক সময় ২২টির বেশি ট্যানারি থাকলেও এখন আছে মাত্র একটি। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামের মৌসুমি চামড়া ব্যবসায়ীরা কোরবানির পশুর চামড়া বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে আসছেন আড়তদারদের কাছে। জানবো এই বিষয়ে বিস্তারিত। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন প্রণবেশ। ঈদের শুভেচ্ছা আপনাকে। চামড়ার দাম নিয়ে মৌসুমি ব্যবসায়ীরা কি বলছেন, চামড়ার মান নিয়ে আড়তদার ও প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে জানাবেন। ঈদের শুভেচ্ছা। আজকে চট্টগ্রামের আতুরার ডিপো, এখানে মূলত চামড়ার মূল আড়তদাররা এখানে থাকে। তো সকাল থেকে আমরা দেখেছি যে অনেক চামড়া এখানে ফেলে দেওয়া হয়েছিল, প্রায় ৫,০০০-এর মতো। এর মধ্যে অনেকে ট্রাক ভর্তি করে নিয়ে এসেছিলেন, কিন্তু সেগুলো কিনেননি আড়তদাররা। তারা বলছেন যেহেতু এগুলো নষ্ট হয়ে গেছে বা সেইভাবে সংরক্ষণ করা হয়নি লবণ দিয়ে এবং অনেক দেরিতে আনা হয়েছে, ফলে সেগুলো তারা আর কিনেননি, ফলে এগুলো নষ্ট হয়ে গেছে। আর এখন যেটি আসলে গতকাল রাতের পর থেকেই এখানে আড়তদাররা তাদের চামড়াগুলো প্রক্রিয়াজাতকরণ শুরু করে সেগুলোতে লবণ দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে স্তূপ আকারে লবণ দিয়ে রাখা হয়েছে এবং এটি প্রায় ১ মাস পর্যন্ত বা তারও বেশি সময় এখানে এইভাবে রাখা যাবে। তবে সবাই বলছেন যে ঢাকা থেকে যে ট্যানারিগুলো রয়েছে তারা ১০-১৫ দিনের মধ্যে হয়তো এদের সাথে যোগাযোগ করবে, তখন তারা এগুলো ঢাকার ট্যানারিগুলোতে পাঠিয়ে দেবেন। আর চট্টগ্রামে একটি মাত্র ট্যানারি রয়েছে, সেই ট্যানারিতে তারা যেগুলো নেই এর বাইরের সবগুলো আসলে ঢাকাতেই তারা পাঠিয়ে দেয়। তবে চট্টগ্রামের ব্যবসায়ীদের দাবি যে এখানে প্রচুর পরিমাণ চামড়া সংগ্রহিত হয় কিংবা কোরবানি দেওয়া হয়। ৮ লক্ষের অধিক পশু কোরবানি দেওয়া হলেও এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মাত্র ৪ লক্ষ, যেটা আসলে প্রচুর পরিমাণ চামড়া যে আর সংগৃহীত হবে না এখান থেকেই, এই সংখ্যা থেকেই বোঝা যায়। তারপরও ৪ লক্ষ যে চামড়া সেটি যদি চট্টগ্রামেই প্রসেস করা যেত তাহলে এখানকার চামড়া ব্যবসায়ীরা অনেক লাভবান হতেন এবং তাদের দাবি চট্টগ্রামে আরো ৫ থেকে ৬টি ট্যানারি করা হোক, তাইলে এই চট্টগ্রামের এই চামড়া শিল্পটি বাঁচবে বলে তারা মনে করছেন। চট্টগ্রামে অনেকগুলো ইকোনমিক জোন করা হচ্ছে, সেই ইকোনমিক জোনে যদি ইটিপি সংযুক্ত ট্যানারি করা হয় তাহলে পরিবেশ বান্ধব ট্যানারি নির্মাণ বা
এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে বলে এখানকার ব্যবসায়ীরা মনে করেন। তো সব মিলিয়ে আমরা আজকেও অনেক জায়গায় কোরবানি হচ্ছে, সেই চামড়াগুলো নিয়ে আসা হচ্ছে এবং সেগুলো লবণ দিয়ে প্রসেস করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন এবার গতবারের তুলনায় লবণের দামও কিছুটা বেশি। এই কারণে যারা মৌসুমী ব্যবসায়ী আসছেন তারা এখানে না বুঝেই, সংরক্ষণ না করেই তারা এই চামড়াগুলো নিয়ে আসছেন। সেটি যেন না হয়, যথাযথ নিয়মে সংরক্ষণ করে তারা যদি আড়তদারদের কাছে আনেন তাহলে নির্ধারিত দামেই তারা দেবেন, এটি আমাদেরকে বলেছেন এখানকার ব্যবসায়ীরা। তারপরও প্রতি বছর আমরা দেখি যে রাস্তার ধারে বিভিন্ন চামড়া ফেলে দেওয়া হয়। এবার সকালেও আমরা সেই চিত্র, হয়তো আগের 4-5 বছর বা 3-4 বছর আগের মতো হয়নি, তারপরও 5000 চামড়া, সেটিও কম নয়, সেই চামড়াটা নষ্ট হতে আমরা দেখেছি। তো প্রতিবার এই প্রণবেশ, আপনার প্রতিবেদন থেকেও আমরা জানছিলাম তেমনটি। ধন্যবাদ এই মুহূর্তের খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। দর্শক সহকর্মী প্রণবেশ চক্রবর্তী চট্টগ্রাম থেকে জানিয়ে দিচ্ছিলেন চামড়া কেনাবেচার খবরাখবর। ঈদের দিন বিকেল থেকেই নাটোরে চামড়ার বড় মোকামে কাঁচা চামড়া নিয়ে আসতে শুরু করেছেন মৌসুমী ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, এবারও ঠিকঠাক দাম পাননি তারা। যদিও আড়তদার ও চামড়া ব্যবসায়ীদের দাবি, সরকার নির্ধারিত দামেই চামড়া কেনা হচ্ছে। এবার গতবারের চেয়ে বেশি চামড়া সংগ্রহ করা হবে। বুলবুল আহমেদের প্রতিবেদন। ঈদের দিন নাটোরের গ্রামে গ্রামে ঘুরে কাঁচা চামড়া সংগ্রহ করেন মৌসুমী ব্যবসায়ীরা। তাদের কাছ থেকেই মূলত চামড়া কেনেন আড়তদার আর মৌসুমী ব্যবসায়ীরা। সেই মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, তারা সরকার নির্ধারিত দামে চামড়া কিনলেও নির্ধারিত দামে বিক্রি করতে পারেননি। চামড়া বাবদ আমাদের খরচ পড়েছে গরুতে 700 টাকা করে কিনতে, আর খাসিতে পড়েছে আপনার 30 টাকা মতো। 5 পিস মালই নিয়েছি, 4 পিস বিক্রি হয়েছে আর 1 পিস হচ্ছে না। দাম ভালো না, বেচা হচ্ছে না। আমি তো রেখে দিছি, ব্যাপারে এখনো আসে নাই। তবে এসব অভিযোগ অস্বীকার করে চামড়া ব্যবসায়ী আর আড়তদাররা বলেন, সরকার নির্ধারিত দামেই চামড়া কেনাবেচা করছেন তারা। বেশিরভাগ মাল কাটা পড়ছে, বুঝলেন, কাঠমাল। আর কাঠমাল তো মনে করেন সব বাদে চলে যায়। কাঠমাল তো আমরা 20 টাকাও বিক্রি করতে পারি না। টুকটাক চামড়া আসা শুরু হয়েছে, কেনাবেচা চলছে। গরুর চামড়া, ভালো চামড়াটা আমরা দেখছি নিচে 500, 1 নাম্বার যেটা গরুর চামড়া নিচে 500, উপরে 800, 850, 900 পর্যন্ত এখন পর্যন্ত বেচা কেনা চলছে। এবছর নাটোরের চকবৈদ্যনাথ চামড়ার আড়তে প্রায় 10 থেকে 12 লাখ পিস চামড়া কেনা বেচার লক্ষ্য নির্ধারণ করেছেন দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চকবৈদ্যনাথের চামড়া আড়ত মালিকরা। বুলবুল আহমেদ, 71, নাটোর। সাভার চামড়া শিল্প নগরীতে এরই মধ্যে আসতে শুরু করেছে কোরবানির পশুর কাঁচা চামড়া। ঢাকা ও তার আশেপাশের এলাকা থেকে আসছে এসব চামড়া। এতে করে কর্মব্যস্ততা বেড়েছে ট্যানারিগুলোতে। শুক্রবার দুপুর পর্যন্ত ট্যানারির প্রধান ফটক থেকে পাওয়া তথ্য মতে 5 লাখ পিস চামড়া ট্যানারিতে প্রবেশ করেছে। ট্রাক ও পিকআপ ভ্যানে চামড়াগুলো আনা হচ্ছে। এছাড়া বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা থেকে আসা কাঁচা চামড়ায় লবণ ও অন্য কেমিক্যাল দিয়ে চামড়া সংগ্রহের কাজ করছেন শ্রমিকরা। আজ সারা রাত ও কাল পর্যন্ত কাঁচা চামড়া আসবে ট্যানারিতে। প্রথম 2 দিন লবণবিহীন কাঁচা চামড়া সংগ্রহ করা হবে। এরপর প্রায় মাস জুড়েই লবণ মাখানো চামড়া সংগ্রহ করা হবে। দর্শক, বিরতির আগে যেমনটি জানাচ্ছিলাম, সাভারের ট্যানারিতে 800 টাকার চামড়া বিক্রি হচ্ছে 200 টাকায়। এদিকে সাভার চামড়া শিল্পনগরী পরিদর্শনে গিয়েছিলেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জানবো এ বিষয়ে বিস্তারিত। সহকর্মী রায়ান বিন আমিন যুক্ত হচ্ছেন। রায়ান, শিল্পমন্ত্রী পরিদর্শনে গিয়ে কি বলেছেন তা জানাবেন, এবং চামড়ার কম দাম নিয়ে বিক্রেতারা কি বলছেন? অদিতি, শিল্পমন্ত্রী আসার পরে আমরা জানতে চেয়েছিলাম যে সরকার প্রতি বছর লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করে দেয়। এবার যেটা ঢাকার মধ্যে সর্বোচ্চ 67 টাকা নির্ধারণ করে দিয়েছে প্রতি বর্গ ফুট, কিন্তু কাঁচা চামড়ার দাম কিন্তু সরকার কখনোই নির্ধারণ করে না। ঈদের দিন থেকে শুরু করে ঈদের পর দিন দুপুর পর্যন্ত কিন্তু ট্যানারি সহ বা বিভিন্ন আড়তে কাঁচা চামড়াগুলো নিয়ে যায় রক্তমাখা চামড়া। তো মন্ত্রী আসলে এখানে বলছেন যে তারা এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। সচরাচর যেহেতু এটি পচনশীল হিসেবে তারা মন্ত্রী উল্লেখ করেছেন যে পচনশীল দ্রব্যের দাম নির্ধারণ করা তিনি বলছেন যে তাদের পক্ষে কঠিন। এই কারণে আসলে তারা লবণযুক্ত চামড়া নির্ধারণ করবে, এবং মাদ্রাসাগুলোতেও তারা লবণ পাঠান, এবং কোনো জায়গায় অনেক লবণের দাম আসলে এই সময় কমিয়ে দেওয়া হয় যাতে সবাই লবণ কিনে চামড়াটা নিজেদের মতো সংরক্ষণ করতে পারে। তারপর পর্যায়ক্রমে ট্যানারি সহ অন্যান্য জায়গায় চামড়াগুলো নিয়ে আসতে পারে পরবর্তী প্রক্রিয়ার জন্য। আরেকটা হচ্ছে সিইটিপির যে বিষয়টি, মন্ত্রী সিইটিপি পরিদর্শন করেছেন হেমায়তপুরে এসে। সিইটিপিকে আন্তর্জাতিক মান দেওয়ার জন্য ইতালির সাথে নতুনভাবে এটি চুক্তির কথা তিনি জানিয়েছেন। পাশাপাশি এই
ট্যানারিতে এখানে যারা যাদের ট্যানারি আছে, ব্যবসা আছে, এর মধ্যে যাদের আগ্রহ কম বা আগ্রহ হারিয়ে ফেলেছেন বা ব্যবসা যারা করতে চান না, এরকম ব্যবসায়ীদের সরিয়ে নতুন উদ্যোক্তা আনার ব্যাপারেও কিন্তু মন্ত্রী জানিয়েছে যে নতুন উদ্যোক্তা তারা খুঁজছেন। এই ট্যানারিতে যেহেতু প্রায় এখন পর্যন্ত প্রায় 60টির মতো আছে, ট্যানারি চালু অবস্থায় আছে। এর মধ্যে অনেকগুলো ট্যানারির অবস্থায় আসলে খুব একটা ভালো না, বা এই সার্বিক যে পরিস্থিতি ব্যবসার, যেহেতু হচ্ছে এখন ইউরোপের বাজার একেবারে বন্ধ, শুধুমাত্র চায়নার বাজার খোলা আছে বাংলাদেশের জন্য, তো সব মিলে অনেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তো এখানে আসলে নতুন উদ্যোক্তা মন্ত্রী খোঁজার কথা জানিয়েছেন। পাশাপাশি সিইটিপির যে বিষয়টি দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা বলে আসছেন, সেই বিষয়টি আসলে এখন নতুন ভাবে শুরু করার কথাও মন্ত্রী বলছেন। তিনি বলছেন যে বর্তমানে যে সিইটিপি আছে, এই সিইটিপি আসলে পূর্ণাঙ্গ না, এবং পাশাপাশি বড় যে ট্যানারিগুলো আছে এখানে, তারা যাতে নিজস্ব উপায়ে সিইটিপি স্থাপন করে সেই বিষয়টিও জোর দিয়েছেন মন্ত্রী। অদিতি, রায়ান, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম শিল্পমন্ত্রী কি বলেছেন সে বিষয়ে। পাশাপাশি এই মুহূর্তে সাভার শিল্পনগরী, চামড়া শিল্পনগরীর সবশেষ খবর নিয়ে সহকর্মী রায়ান বিন আমিন যুক্ত ছিলেন এতক্ষণ। কোরবানির পর নির্ধারিত সময়ের মধ্যে দেশের বেশিরভাগ বড় শহরের বর্জ্য সরিয়ে ফেলা হয়েছে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা জানান, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ উদ্যোগ ছিল প্রথম থেকেই। এখনও 2-1 জায়গায় যে বর্জ্য রয়েছে তা সরানোর জন্য ব্লিচিং পাউডার ছিটিয়ে রাখা হয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দুর্গন্ধ আর স্বাস্থ্য ঝুঁকি ঠেকাতে পরিচ্ছন্নতার কাজ করছে খুলনা সিটি কর্পোরেশনের কর্মীরা। সকাল থেকেই নগরের বিভিন্ন এলাকার বর্জ্য দ্রুত সরানো হয়েছে, পাশাপাশি দেয়া হয়েছে জীবাণুনাশক। নগরীর 31টি ওয়ার্ডে 772 জন পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন। ব্যবহার করা হচ্ছে 82টি ভারী যানবাহন ও প্রায় 600 ভ্যান। কুরবানি দেওয়ার পর ব্লিচিং পাউডার ইউজ করছে যথাযথভাবে, যেগুলো আদেশগুলো দেওয়া হয় সবাই সঠিকভাবে পালন করছে। কয়েক এলাকায় খেয়াল করছি যে ওখান থেকে বর্জ্য দুপুর থেকে সরানো শুরু হয়েছে। সিটি কর্পোরেশন থেকে তাদের উদ্যোগের কোনো কমতি নেই, আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছেন। খুলনা সিটি কর্পোরেশনের দাবি, নির্ধারিত সময়ের মধ্যেই নগরীর অধিকাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। গরুর বর্জ্য যেন ড্রেনে না ফেলেন, বিশেষ করে ভুঁড়ি, রক্ত না ফেলেন, কারণ এগুলি পচনশীল, দুর্গন্ধ ছড়াবে, পরিবেশ নষ্ট করবে। আমরা সে কারণে বলি, আমরা ব্লিচিং পাউডার দিয়েছি নগরীর সব জায়গায়। বরিশাল নগরীতে কোরবানির পশু জবাইয়ের জন্য 700 পরিচ্ছন্নতা কর্মী 30টি ওয়ার্ডে কাজ করছেন। নগরীতে যারা কোরবানি দিয়েছেন তারা পশু জবাই দেওয়ার পর সিটি কর্পোরেশনের সরবরাহ করা ব্যাগে বর্জ্য অপসারণ করেছেন। গরু যখন জব দেওয়া হয়েছে, সাথে 1 ঘন্টার ভিতরেই বস্তা ব্লিচিং পাউডার দিয়ে গেছে, আর বইলে গেছে এক জায়গায় রাইখে দিতে। তারপর তারা এসে সাথে সাথে ট্রাক নিয়ে এসে নিয়ে গেছে। সব জায়গায় বর্জ্য ব্যবস্থা খুব সুন্দর আছে আর কি, কোনো সমস্যা হয় না, পরিবেশও সুন্দর আর কি, আমাদের বরিশাল শহরটা আর কি অন্তত। এদিকে রাজশাহী মহানগরীতে কোরবানির বর্জ্য নির্ধারিত সময়ের আগেই অপসারণ করে নতুন রেকর্ড করেছে সিটি কর্পোরেশন। রাশিক প্রশাসকের ঘোষণা ছিল 6 থেকে 8 ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন হবে রাজশাহী। 1270 জন পরিচ্ছন্নতা কর্মী নিরলস প্রচেষ্টায় নগরীর প্রতিটি ওয়ার্ডে দ্রুততার সঙ্গে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালিত হয়। হাসিবা আলী বর্ণা, 71। খুলনায় কোরবানির বর্জ্য অপসারণের সবশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, বর্জ্য অপসারণ পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং নির্ধারিত সময়ে সব ময়লা সরানো কি সম্ভব হয়েছে কিনা? অদিতি, আপনাকে ঈদ মোবারক। অদিতি, খুলনা শহরে গতকালকে ভোর থেকে যেভাবে বর্জ্য হয়েছে, গরু জবাই করেছে তার রক্ত, মানে বিভিন্ন বর্জ্য, বাসাবাড়িরও বর্জ্য। তো আসলে একটা কথা বলতে কি, খুলনায় এখন যে আসলে যে গতকালকে থেকে এই পর্যন্ত শত শত গরু জবাই হয়েছে, ময়লা আবর্জনা হয়েছে, এটা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে এরকম কিছুই মনে হয় ঘটেনি। খুলনা এত পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং খুলনা সিটি কর্পোরেশন এমন উদ্যোগ নিয়েছে যে উদ্যোগের কারণে সাধারণ মানুষ স্বস্তি মনে করছেন। এবং আপনাকে একটা কথা জানাতে চাই যে শুধু খুলনা 31টা ওয়ার্ডে এমনভাবে খুলনা যে জেলা প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, তিনি এমনভাবে উদ্যোগ নিয়েছেন যে উদ্যোগ জনসাধারণ বলছে যে এর আগে এরকম উদ্যোগ কেউ গ্রহণ করেনি এবং এত মানে পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে এবং সেটা মানুষ স্বস্তি প্রকাশ করেছে। অদিতি, আরও একটা জিনিস জানাতে চাই যে গতকালকে গরু জবাই হয়েছে এবং বাংলাদেশের অনেক রীতি অনুযায়ী আজও অনেক গরু খুলনায় জবাই হয়েছে এবং গতকাল এবং আজ মিলিয়ে যত গরু জবাই হয়েছে, যত বর্জ্য হয়েছে, সব অপসারণ করে একদম চকচকে খুলনা শহর মনেই হচ্ছে না যে এই 2 দিনে আসলে কোনো কিছু খুলনায় হয়েছে, এত বড় একটা জিনিস ঘটেছে। অদিতি, তো খুলনার এই ছিল সর্বশেষ আমার কাছে তথ্য বর্জ্য অপসারণের।
খুবই ভালো খবর যে খুলনায় ঘুণাক্ষরেও টেরই পাওয়া যাচ্ছে না যে কোরবানির এত বড় উৎসব গিয়েছে। যেমনটি আপনি বলছিলেন, বর্জ্য ব্যবস্থাপনা এত ভালো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী রাজু হাওলাদার আমাদের সাথে যুক্ত ছিলেন খুলনা থেকে। অধিকার রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সাংবাদিকতা ছোট করে দেখার সুযোগ নেই, কারণ সাংবাদিকদের সমাজ ও রাষ্ট্রে বিশাল ভূমিকা রয়েছে। তবে দায়িত্বহীন সাংবাদিকতা দেশ ও জাতির জন্য ক্ষতিকর। এ সময় তিনি বিভক্ত না হয়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আপনারা যে ঐক্যবদ্ধ না হন, আপনারা আমি শুনেছি ঠাকুরগাঁও নাকি সাংবাদিকদের 10টা ঠিক সত্য কি মিথ্যা নেই। আমার অনুরোধ থাকবে, তাই কিন্তু আপনারা আমি বিভক্ত আছে, ঠিক আছে, আমি একে ব্যবহার করি, ওকে ব্যবহার করি, ওকে ব্যবহার করি, এই করতে আমি আমার কাছে দিচ্ছি, তাই না? তাহলে আপনারা কেন সেটা করছেন? আপনারা ইউনাইটেড হন, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ আমাদের নিজের স্বার্থে আন। আগে তো যে পেশা আপনি নিয়েছেন, সেই পেশায় তো আপনাকে বেঁচে থাকতে হবে নাকি? অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য চট্টগ্রামের বাকলিয়া এলাকায় বিশেষ ঈদ উৎসবের আয়োজন করেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন। শুক্রবার সকালে নগরীর বাকলিয়ার একটি কমিউনিটি সেন্টারে উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, ঈদ উৎসবে সমাজের বঞ্চিত মানুষের মাঝে আনন্দ সমভাবে ছড়িয়ে দিতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পাশে দেশের বিত্তবান ও সচেতন নাগরিকদের দাঁড়ানো উচিত। উৎসবে ঐতিহ্যবাহী খেলাধুলা, বিভিন্ন প্রতিযোগিতা, রাইডস, গণসালামি, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সবার জন্য খাবার ও উপহার রাখা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যানন্দের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সমস্ত পশুত্ব, অমানবিকতা, পাশবিকতা আমাদেরকে বিসর্জন দিতে হবে। এটাই হোক আজকের ঈদ উল আজহার মর্মার্থ। আমি বিদ্যানন্দ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। তারা ত্যাগের চেতনায় এই যে একটা উৎসব তারা করেছে, এই ধরনের ঈদ উৎসবের মধ্যে দিয়ে ছোট্ট বাচ্চাদের হৃদয়ে যে আনন্দ, সে আনন্দ আসলে আমরা মনে করি এটা সবার হৃদয়ে বয়ে যাবে। ঝালকাঠিতে ডাবল মার্ডার মামলার মৃত্যুদণ্ড পাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার নলছিটি থানা পুলিশের একটি দল সরমহল গ্রাম থেকে তাইজুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম জানিয়েছেন, 2009 সালে ডাবল মার্ডার মামলায় রাজুকে ফাঁসির আদেশ দেয় খুলনা জেলা ও দায়রা জজ আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি সরমহল গ্রামে এসেছিলেন। স্বাধীনতার 54 বছরেও চারালকাটা নদীতে সেতু নির্মাণ না হওয়ায় দুর্ভোগে নীলফামারীর জলঢাকার লাখো মানুষ। তারা বলছেন, বারবার আশ্বাস দিয়েও সেতু নির্মাণ করেনি দায়িত্বপ্রাপ্তরা। তবে এবার মানুষের চাওয়া আলোর মুখ দেখতে যাচ্ছে। নির্মাণ হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সেতু। প্রথম ধাপ হিসেবে এলাকার মানুষের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ বিশেষজ্ঞরা। জানান, দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণের কাজ শুরু হবে। শাহবায়াজিদ আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন শাহিন আলম। নীলফামারীর জলঢাকার চারালকাটা নদীতে একটি সেতু নির্মাণের দাবি এলাকার মানুষের দীর্ঘদিনের। তবে বহুবার প্রতিশ্রুতি দিলেও তা আলোর মুখ দেখেনি, তাই দুর্ভোগও কাটেনি তাদের। নদী তীরবর্তী এই এলাকায় রয়েছে সরকারি, বেসরকারি স্কুল, মাদ্রাসা সহ 15টি শিক্ষা প্রতিষ্ঠান। সেতু না থাকায় বর্ষাকালে চরম বিপাকে পড়েন শিক্ষার্থীরা। 8টি প্রতিষ্ঠান আছে, এই 8টি প্রতিষ্ঠানে হাজার হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করে এবং এই ব্রিজ না থাকাতে তাদের স্কুলে যাতায়াতে ভীষণ অসুবিধা হয়। ঘরত আগুন নাকি দিয়া যেমন মানুষ পড়া যায়, সেই অবস্থাতে আমার এই এলাকার মানুষ আছে। আমাদের পাশে জেলা সদর, সেখানে আমরা কোনো যোগাযোগ করতে পারি না। সেই পাঠানপাড়া দিয়ে ঘুরে 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 জরুরি আমরা রুগীও নিতে পারি না। তবে এবার দীর্ঘদিনের এই দুর্ভোগ কাটাতে সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর প্রথম ধাপ হিসেবে এলাকার মানুষের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ বিশেষজ্ঞরা। এ সময় তারা সবার দুর্ভোগের কথা শোনেন। তবে শুধু আশা নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন চান এলাকার মানুষ। লক্ষ লক্ষ জনগণের জনদুর্ভোগ লাঘবের জন্য এই সেতুটি দেওয়ার একটা দীর্ঘ ওয়াদা ছিল। আমাদের এই যে দুর্গম এলাকার বৃষ্টি
যেন খুব তাড়াতাড়ি বাস্তবায়নের রূপ পাই। এরই মধ্যে সেতু নির্মাণের সব প্রস্তুতি শেষ হয়েছে। আসন্ন বাজেটে আশানুরূপ ফল পাওয়া যাবে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। এই এলাকার মানুষের দুর্ভোগ আজ দীর্ঘদিনের আশা পাওয়া যে ব্রিজ দরকার, সেই ব্রিজটি হলে বহু উপকার পাবে এই এলাকার মানুষ। সেই জন্য আমি খুব আশাবাদী যে অতি অল্প সময়ে এই ব্রিজের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। এদিকে সেতুর সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষ হয়েছে জানান পরিবেশ বিশেষজ্ঞরা। তারা বলছেন পরিবেশগত দিক বিবেচনা করে টেকসই পরিকল্পনার ভিত্তিতে সেতু নির্মাণ করা হবে। আমরা বেশ কিছু সার্ভে করেছি, এখানকার রাস্তার সার্ভে, গাড়ি ঘোড়ার সার্ভে, দুই পাশের ঘরবাড়ির সার্ভে, মানুষজনের সাথে গিয়ে কথা বলা হয়েছে কোন গাড়ি কোথায় থেকে কোথায় যাচ্ছে, এবং দোকানপাটের সার্ভে। এগুলোর একটা রিপোর্ট আমরা দিব। একটি সেতু নির্মাণ হলে বদলে যাবে গ্রামীণ জনপদের জীবন, দূর হবে নদী তীরের 5টি ইউনিয়নের লাখো মানুষের দীর্ঘদিনের কষ্ট। শাহ বাইজিদ আহমেদ, 71, নীলফামারী। ঈদের পর দিনই ছুটি কাটাতে কক্সবাজারে ভিড় করেছেন হাজার হাজার পর্যটক। এই মুহূর্তে প্রচন্ড তাপদাহ কক্সবাজারে। সৈকতের বালি, বাতাস, পানি সবই গরম। এর মধ্যেও পর্যটকরা মেতেছেন ঈদের আনন্দে। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। সৈকতের হাওয়া এখন গরম, পা রাখা যায় না তপ্ত বালিতে। ছাতার নিচেও শান্তি নেই, তবু এই গরমেও কক্সবাজারের বালিয়াড়ি জুড়ে পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। পর্যটকরা বলছেন সমুদ্র তাদের সব ক্লান্তি ও দুঃখ ম্লান করে দেয়। আমরা লাস্ট 2 দিন রাতে বেলা এসেছি। রাতের সৈকতটা হচ্ছে ঢেউয়ের একটা যে আওয়াজ, সেটা খুব অসাধারণ ছিল। লাবণী বীচ, সুগন্ধা বীচ, ওই পাশে আপনার রামু গিয়েছিলাম, মহেশখালী, এই সব জায়গায়। ঈদের আনন্দটা আরো বেশি উপভোগ করতেছি ব্রাজিলের যাত্রীরা গায়ে দিয়ে। এরই মধ্যে সৈকতে পর্যটকরা স্নানে মেতেছেন, জেট স্কি নিয়ে ছুটে বেড়াচ্ছেন নীল জলে, ঘোড়ায় চড়ছেন, হাসি আনন্দের সময়টুকু ক্যামেরায় বন্দি করছেন। আর ঈদে সবাই আসছি আমরা, পরিবেশও ভালো, সবকিছুই ভালো, সব মিলিয়ে ভালো লাগছে। কক্সবাজারটা আসলে ভালো লাগে আমাদের, তো আসলে ঘোরার জায়গা বলতে এই কক্সবাজারটাই। বাচ্চাদের বিশেষ করে সুইমিং আর বিচ এরিয়া তো অবশ্যই ভালো লাগে, বাচ্চারা বিচে, আমরা ঘুরতেছি। পর্যটকদের আনন্দ নিরাপদ করতে সৈকতে সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে সিসেফ লাইফগার্ডের কর্মীরা। পাশাপাশি পর্যটক হয়রানি রোধে জোরদার করা হয়েছে টুরিস্ট পুলিশের টহল। লাবণী এবং সুগন্ধার মাঝখানে যে অংশ, সিগাল পয়েন্টের দিকে ঝুঁকি রয়েছে, ডিভাইন রিসোর্টের সামনে ঝুঁকি রয়েছে, আর কলাতলির কিছু পয়েন্টে কিন্তু বড় বড় রিপ কারেন্টের সৃষ্টি হয়েছে এবং কিছু গুপ্তখালের সৃষ্টি হয়েছে। আমরা বলবো যারা পর্যটকরা আসবেন, কক্সবাজার ভ্রমণ করবেন, তারা অবশ্যই পানিতে নামার আগে নিশ্চিত হবেন আপনার এলাকায় লাইফগার্ড সার্ভিস আছে। লাইফগার্ড সার্ভিসদের কাছ থেকে তথ্য নেবেন, জোয়ার ভাটার সময় জেনে নেবেন এবং একটা সেফ জোন, সেফ সময়ে নামবেন। তবে এত ভিড় দেখা গেলেও পর্যটন ব্যবসায়ীরা বলছেন এবার পর্যটক অন্য যে কোনো সময় চেয়ে কম। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। প্রতি বছরের মতো ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছেন শত শত পর্যটক। সেখানকার খবর জানবো, সহকর্মী তারেক হায়দার যুক্ত হচ্ছেন। তারেক, সৈকতে পর্যটকদের ভিড় আজ কেমন দেখছেন, আর তাদের নিরাপত্তায় প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে জানাবেন। অদিতি, কক্সবাজার সমুদ্র সৈকত জমে উঠেছে আজকে একদিকে ঈদের দ্বিতীয় দিন, আবার অন্যদিকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। সব মিলিয়ে বলা যায় যে জমে উঠেছে, তবে অন্যান্য ঈদের তুলনায় আজকে অনেকটা পর্যটকের সংখ্যা কম দেখেছে। আমরা সমুদ্র সৈকত দেখাবো কি পরিমাণ পর্যটক আছে। এখানে পর্যটকরা আসছেন, ঘুরছেন, ফিরছেন। পাশাপাশি আমরা পর্যটকের চেয়ে স্থানীয় যারা আছেন, যারা কুরবানি নিয়ে কয়েকদিন দুদিন গতকাল থেকে আজকে পর্যন্ত ব্যস্ত ছিল, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। তারা ব্যস্ততা সারবার পর তারা এখন ঠিক এসেছে কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরে দেখতে। আমরা যে কজন পর্যটক এখানে আছেন তার সাথে একটু কথা বলবো, যে একটু বলবেন কোথা থেকে এসছেন, কে এসছে, কক্সবাজার থেকে কেমন লাগে? জি, আমি ঢাকা থেকে আসছি, আমার সাথে আসছে আমার ওয়াইফ। এখন ঘুরতেছি, ঘুরে সব এক্সপ্লোর করব এবং ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। কয়বার এসেছেন? আমি মধ্যে 3বার আসছি, কিন্তু আমার ওয়াইফ ফার্স্ট টাইম, ওনার সাথে ফার্স্ট টাইম আসা হচ্ছে। কেমন লাগে কক্সবাজার, কেন টানে আপনাদেরকে? কক্সবাজার টান হচ্ছে এটা প্রকৃতির যে একটা মানে বিশ্বের বৃহত্তম যে সমুদ্র সৈকত, এখানে পানির ঢেউ, বিশেষ করে সকালের দিকটা অনেক ভালো লাগে, এটা দেখার মতো আর কি। দর্শক, কথা বলছিলাম এখানকার যারা পর্যটক আছেন তারা বলছেন তাদেরকে সমুদ্রই মূলত বেশিরভাগ টানে, এবং সমুদ্র ঢেউ, এই যে বিশ্বের দীর্ঘতম একটি সমুদ্র
এটি মূলত তাদেরকে টানে। আমরা দেখতে পাচ্ছি একেবারে সুরে ফিরে গিয়েছেন অনেকে যারা পর্যটক, তারা কক্সবাজারে এসছেন ঘুরতে। আমরা তাদের সাথে একটু কথা বলবো। কেমন লাগছে এই যে বালি নিয়ে খেলা করছেন শিশুদের মতো? আনন্দ লাগছে, কি বলবো, আমাদের অনেক ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। আমরা আছি এখানে ঘুরতে, অনেক দিন পর শিশুদের মতো শৈশবে ফিরে গেলাম, যেটা আমরা ছোটবেলায় এই কাজগুলো করছিলাম, বালুতে, কাদাতে, পানিতে এই কাজগুলো করছিলাম আর কি। এটা আজকে করতে পারে অনেক ভালো লাগতেছে ঈদের ছুটিতে ঘুরতে আসে। কেমন লাগছে একটু বলুন, আপনার সাথে এই শিশু তো আছে? জি আলহামদুলিল্লাহ, বাচ্চাদের সাথে সময় দিতে পারতেছি, এটা আলহামদুলিল্লাহ। চাকরি করি, ব্যস্ত থাকি, এই সময় একটা ছুটির দিনে কক্সবাজারে এসে খুবই আনন্দ উপভোগ করতেছি। আমরা কথা বলছিলাম এখানকার যারা পর্যটক, আমি এখানে শিশু একজন আছে, তার সাথে কথা বলি। কোথা থেকে এসেছো, কেমন লাগছে কক্সবাজারে? ভালো লাগছে। তুমি কোথা থেকে এসেছো বলো? ফেনী। কক্সবাজার কেমন লাগছে? ফুটবল খেলেছো কিনা? কেমন ভালো লাগছে। কি কি করছো কক্সবাজারে? পানিতে গেছি, আর ফুটবল খেলছি। দর্শক, আমরা কথা বলছিলাম, দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকতের যে বালি, পানি, একেবারে পুরো সমুদ্র সৈকতটা মূলত এখানকার যারা পর্যটক, আগত পর্যটক, তারা উপভোগ করবার চেষ্টা করছে। আনন্দ উপভোগ করছে সেখানে আসা পর্যটকরা, যেমনটি আমরা দেখছিলাম। আপনার মাধ্যমে ধন্যবাদ। দর্শক সহকর্মী তারেক হায়দার আমাদের সাথে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যুক্ত ছিলেন। ঈদুল আজহার ছুটিতে বিনোদনের জন্য প্রস্তুত নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো। দর্শনার্থীদের আনন্দ দিতে সংস্কার হয়েছে বিনোদন কেন্দ্রগুলোর প্রবেশদ্বার ও রাইড। থাকছে আলোকসজ্জাও। ঈদের দ্বিতীয় দিন থেকে দর্শনার্থীদের ভিড় সামলাতে এবং বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঈদের ছুটিতে নানা বয়সী মানুষের বিনোদনের জন্য প্রস্তুত নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো। দাউদপুর শীতলক্ষার পাড়ে গড়ে ওঠা সুমাত্রা কিংডম, নিঝুমপল্লী, জিন্দা পার্ক, সুবর্ণগ্রাম, সি সেল পার্ক, রাসেল পার্ক, কাঞ্চন পন্ড গার্ডেন সহ বিভিন্ন পার্ক এবং রিসোর্টে পুরোপুরি চলছে আনন্দ আয়োজন। দর্শনার্থীদের আকৃষ্ট করতে বিনোদন কেন্দ্রগুলোর প্রবেশদ্বার, রাইডস, মেরামত, পরিষ্কার পরিচ্ছন্নতা, আলোকসজ্জা করা হয়েছে। নিরাপত্তার জন্য এসবে বসেছে পর্যাপ্ত সিসি ক্যামেরা। ভিজিটররা আসার পরে তারা যেন কোনো রাইডে কোনো রকম অ্যাক্সিডেন্ট বা কোনো রকম দুর্ঘটনা না ঘটে, হ্যাঁ, সেদিকে আমরা লক্ষ্য রেখেই আমরা ফুললি 100% প্রিপারেশন নিয়ে ভালোভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। লাক্সারিয়াস অ্যাকোমোডেশন সহ আমরা বিভিন্ন প্যাকেজের মাধ্যমে আমরা যে গেস্টদেরকে আমাদের বেস্ট হসপিটালিটি সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের যে সেফটি যেসব আছে এগুলি সবই আমরা কমপ্লিট করে আমরা রেখেছি। আশা করি আমাদের দর্শনার্থীরা এবং বিনোদন প্রেমীরা অন্যভাবে উপভোগ করবে। দর্শনার্থীদের যেন কোনো সমস্যা না হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটা স্পটেই আমাদের পুলিশি টহল ব্যবস্থা থাকবে, যেন সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে, ঈদের আনন্দটা একে অপরের মধ্যে ভাগাভাগি করে নিতে পারে। রূপগঞ্জের এসব বিনোদন কেন্দ্রে ঈদের দিন থেকে টানা সপ্তাহ জুড়ে দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকবে বলে আশা করা হচ্ছে। হাসান আহমেদ, ৭১। চলছে দেশ চোখ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।